চলো আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ডাইমেনশন সম্পর্কে আমরা জানবো। ডাইমেনশনের বাংলা কি? মাত্রা, তাই তো? ডাইমেনশনের বাংলা কি? মাত্রা। তো মাত্রা সম্পর্কে আমরা জানবো। এর আগের দিন আমরা পড়লাম ইউনিট সম্পর্কে। ইউনিটে আমরা প্রথমে পড়লাম ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি ভৌত রাশি। ভৌত রাশি কাকে বলে, ভৌত রাশির প্রকারভেদ পড়লাম। তারপরে আমরা দেখলাম ওখানে যে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি আছে এবং ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটির কারেসপন্ডিং কি আছে, ফান্ডামেন্টাল ইউনিট পেলাম। বলো পেলাম কি পেলাম না? এসআই ইউনিট বার করেছি তো? আচ্ছা, তারপরে আমরা বিভিন্ন ইউনিট সিস্টেম দেখলাম, বিভিন্ন ধরনের ইউনিট সিস্টেম, যেমন সিজিএস, এফপিএস, এমকেএস, এসআই। আবার এর আগের চ্যাপ্টারে আমরা এর আগের লেকচারে আমরা আরো একটা জিনিস দেখেছি যে বিভিন্ন ধরনের ইউনিট কি করে লিখতে হয়। ইউনিট লেখার নিয়ম আছে, শুধু যা তা লিখে দিলে হবে না। আমি ধরলাম যে আমি কেজি লিখব, আমি কে কে বড় জি কে ছোট, এটা কেজি লিখলে এটা ভুল। বড় হাতের কে মানে কি? কেলভিন বুঝাই, তাই না? তাহলে কেজি লিখার নিয়ম কি? কেজি লিখার নিয়ম হচ্ছে ছোট হাতের কে, ছোট হাতের কে দাও আর জি, ছোট হাতের কেজি। বড় হাতের কে আর জি দিলে ভুল। কিলো কথাটা সবসময় কিসে হবে? ছোট হাতের কে দিয়ে হবে। বড় হাতের কে মানে কেলভিন বোঝাবে। কেন বড় হাতের কে নিয়েছি? কেলভিন একজন বিজ্ঞানীর নাম। এর আগের লেকচারে এই সমস্ত কথাবার্তা আলোচনা করেছি। ঠিক আছে, তোমাদের যদি কারো ডাউট থাকে তাহলে লেকচারটা দেখতে পারো। আচ্ছা, এবার আজকের যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে ইউনিট অ্যান্ড ডাইমেনশনের মধ্যে ডাইমেনশনটা। তো ডাইমেনশনে প্রথমে আমরা এখানে দেখছি, লেখা বোঝা যাচ্ছে? লেখা বুঝতে পারছো এখান থেকে? ক্লিয়ার আছে সবার? আচ্ছা, ডাইমেনশনে কি দেখছি দেখো, দ্য ডাইমেনশন অফ এ ফিজিক্যাল কোয়ান্টিটি, তার মানে ভৌত রাশির মাত্রা, আর দ্য পাওয়ার্স টু হুইচ ফান্ডামেন্টাল কোয়ান্টিটিজ মাস্ট বি রেজড টু রিপ্রেজেন্ট আ কোয়ান্টিটি কমপ্লিটলি। মানে কি বোঝা গেল? ফান্ডামেন্টাল কোয়ান্টিটি মানে কি? মূল ভৌত রাশি। বলো মূল ভৌত রাশি কিনা? তো যে কোনো ধরনের কোয়ান্টিটি হোক, ডিরাইভড হোক বা যে কোনো কোয়ান্টিটি হোক, এই যে মূল ভৌত রাশিগুলোর উপর 60টা মূল ভৌত রাশি পড়েছি, 60টা মূল ভৌত রাশির উপর কিভাবে নির্ভরশীল সেটাই আমাদের কে বলবে? মাত্রা। সেটাই আমাদের কে বলবে? মাত্রা। কি বললাম আমি? যে বিভিন্ন ধরনের ফিজিক্যাল কোয়ান্টিটি, সে আমার ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি হোক, সে আমার যা কিছু হোক, বিভিন্ন ধরনের ফিজিক্যাল কোয়ান্টিটি আমার মূল ভৌত রাশিগুলোর উপর, মূল ভৌত রাশি 60টা আছে। কি কি? দৈর্ঘ্য, ভর, সময়, তারপরে এই তিনটা হয়ে গেল মেন। আচ্ছা, তারপরে কি? থার্মোডাইনামিক টেম্পারেচার, ইলেকট্রিক কারেন্ট, লিউমিনাস ইন্টেন্সিটি, আর একটা হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। এই যে 60টা হলো, এই 60টার উপরে কি করে নির্ভরশীল? 60টার উপরে কি করে নির্ভরশীল? এই নির্ভরশীলতা কথা কে বলবে? ডাইমেনশন বলবে। ঠিক আছে, তাহলে যেমন এখানে প্রথমে একটা উদাহরণ হিসাবে দেওয়া আছে, দেখো ভলিউম সমান হচ্ছে এল গুণিত বি গুণিত এইচ। কি লেখা আছে? এল মানে লেন্থ, বি মানে ব্রেড, এইচ মানে হাইট, তাই না? তাহলে লেন্থ গুণিত ব্রেড গুণিত হাইট। তাহলে এল লেন্থ কি? লেন্থ তো নিজে একটা লেন্থ। ব্রেথ কি? ব্রেথ মানে প্রস্থ। প্রস্থ এক ধরনের দৈর্ঘ্য কিনা? বলো প্রস্থ কি এক ধরনের দৈর্ঘ্য কিনা? হাইট কি এক ধরনের দৈর্ঘ্য কিনা? তাহলে এখানে আমরা বলতে পারি যে ভলিউমটাকে আমরা লিখতে পারি লেন্থের কিউব। কেন বললাম এরকম লেন্থের কিউব কেন বললাম? কারণ লেন্থ হচ্ছে একটা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। ঠিক আছে, তো ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে কে আছে? লেন্থ আছে কিনা? তাহলে লেন্থের উপরে আমি ডাইমেনশন কাকে বলছি? যে মূল ভৌত রাশির উপর নির্ভরতা কি আছে সেটা আমাকে কে বলবে? ডাইমেনশন আছে। তাহলে লেন্থ কি? লেন্থ হচ্ছে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, এর উপর কিভাবে নির্ভরশীল? লেন্থের কিউব হচ্ছে ভলিউম। 3বার লেন্থকে গুণ করলে তুমি কি পাবে? ভলিউম পাওয়া যাবে। বুঝা গেল? আচ্ছা, 2 নম্বর যেমন হচ্ছে ডেনসিটি। ডেনসিটি সমান কি জানি? মাস পার ইউনিট ভলিউম, মাস আপন ভলিউম। তাহলে ওটাই তো লিখেছি এখানে, মাস আপন ভলিউম। তাহলে মাস একটা কি? ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। বলো হ্যাঁ কি না? ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি মাস
তাহলে মাসের উপর নির্ভরশীলতা কি, মাসের কবার মাস আছে এখানে, একবারই মাস আছে, ওই জন্য মাসের পাওয়ারে কত দিয়েছি, 1 দিয়েছি। বোঝা যাচ্ছে? আচ্ছা, তারপরে এখানে দেখো বাই ভলিউম আছে, ভলিউমটা কি আছে, নিচের দিকে আছে, ডিনোমিনেটরে আছে, তাই তো, ডিনোমিনেটরে আছে, নিচেরটাকে বলা হয় ডিনোমিনেটর। তাহলে ডিনোমিনেটরে আছে, তো একটু আগে আমরা ভলিউম সমান কি পেলাম, লেন্থের কিউব পেলাম, এখানে ওই জন্য দেখো ডিনোমিনেটরে আছে বলে লেন্থ টু দি পাওয়ার -3 লিখেছি। কতটা ভিজিবল হচ্ছে আমি বলতে পারছি না, তবে এখানে আমি লিখেছি মাস টু দি পাওয়ার 1 লেন্থ টু দি পাওয়ার -3। বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তাহলে ডাইমেনশনের উদ্দেশ্য কি, ডাইমেনশনের উদ্দেশ্য হচ্ছে আমি দেখতে চাই যে যে কোনো ভৌত রাশি মূল ভৌত রাশিগুলোর উপর কেমন ভাবে নির্ভরশীল। বুঝা গেল? আচ্ছা, এবার আমরা কি পড়বো, ডাইমেনশনাল ফর্মুলা। কি পড়বো, ডাইমেনশনাল ফর্মুলা। তাহলে মাত্রার ফর্মুলা, এটা আবার কি ধরনের, কি লিখেছি দেখো, দ্য এক্সপ্রেশন which shows how and which of the fundamental quantities represent the dimension of physical quantity is dimensional formula. কোন কোন মূল ভৌত রাশির উপর নির্ভরশীলতা আছে, যেটা একটা ইকুয়েশনের মধ্যে দিয়ে যদি লেখা যায়, সেই ইকুয়েশনটাকে বলবো যে ওটা হচ্ছে ওর ডাইমেনশন ফর্মুলা। ঠিক আছে, যেমন কি লিখেছি এখানে, এগুলো আসছি পরবর্তীতে। যেমন ফান্ডামেন্টাল কোয়ান্টিটি এখানে দেখো কি কি আছে, আমি এখানে আবার লিখে দিয়েছি, মাস, তারপরে হচ্ছে কি লেন্থ, মাসের জন্য এর ডাইমেনশনকে কি দিয়ে দেখাতে হয়, ক্যাপিটাল এম দিয়ে দেখাতে হয়। ঠিক আছে, আর ডাইমেনশন লিখতে হলে সব সময় তৃতীয় বন্ধনীর মধ্যে লেখা হয়, চেষ্টা করা হয়, নিয়ম হচ্ছে তৃতীয় বন্ধনীর মধ্যে লেখা। অনেক সময় তৃতীয় বন্ধনী নাও দেওয়া থাকতে পারে, ইটস ওকে, বাট নিয়ম হচ্ছে তৃতীয় বন্ধনীর মধ্যে লেখা। ঠিক আছে, সবকিছুর নিয়ম আছে। আমরা অনেক সময় ভুল করে C.CO দিয়ে দিই, তার অনেকে আমরা জানি দিস ইজ সিসি কিউবিক সেন্টিমিটার, কিন্তু এখানে ডটটা ইউজ করা যায় না। এর আগের দিন এগুলো আলোচনা হলো কি হলো না? তাহলে নিয়ম আছে, নিয়মটা আমাদের শিখতে হবে। আমরা নিজেরা ভুল যে করছি সেই ভুলগুলোকে আমাদেরকে শুধরে নিতে হবে। ঠিক আছে, তাহলে মাসকে লেখা হচ্ছে কি ক্যাপিটাল এম দিয়ে, ঠিক আছে, লেন্থকে লেখা হচ্ছে ক্যাপিটাল এল দিয়ে, টাইমকে লেখা হচ্ছে ক্যাপিটাল টি দিয়ে। একই জায়গায় কারেন্টকে লেখা হয় ক্যাপিটাল এ দিয়ে, অথবা আমি এটাকে একটু 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 দাঁড়াও, সরি, তাহলে আমার কথা হচ্ছে 1 নম্বর মাসকে কি হিসাবে লেখা হচ্ছে, ক্যাপিটাল এম দিয়ে লেখা হচ্ছে। 2 নম্বর হচ্ছে লেন্থকে কি দিয়ে লেখা হচ্ছে, ক্যাপিটাল এল দিয়ে লেখা হচ্ছে, এল ফর লেন্থ, এম ফর মাস, জানি তো? আচ্ছা, তারপরে বলো 3 নম্বর কি আছে, টাইমকে লেখা হয় ক্যাপিটাল টি দিয়ে। হয়ে গেল এই 3টা। আর কি কি আছে, 4 নম্বরে দেখো, 4 নম্বরে লিখেছি কি কারেন্ট। তাহলে কারেন্টকে কি দিয়ে লেখা হয়, কারেন্ট দিয়ে, কারেন্টকে হয় তোমার এ দিয়ে লেখা হয়, অর অর আই দিয়েও লেখা হয়। বুঝা গেল? আই দিয়েও কারেন্টকে অনেক সময় মাত্রা বোঝানো হয়, অনেক সময় এ দিয়েও বোঝানো হয়। এ কেন, এ হচ্ছে কারেন্টের একক কি, অ্যাম্পিয়ার, ওইখান থেকে এই এ লেখাটা এসেছে। কানেকশন আছে, বুঝতে হবে যে কেন এটা লিখছে। অনেক সময় আই দিয়েও লেখা হয়, কারেন্টকে কি দিয়ে ডিনোট করা হয়, আই দিয়ে ডিনোট করা হয়। কোন সার্কিটকে কারেন্ট আমরা পড়িনি একটা ইকুয়েশন, ভি ইকুয়ালস টু আই আর, আই কি কারেন্ট, ওই আই এর জন্য এখানে আই দিয়েও অনেক ইকুয়েশনে আই দিয়েও লেখা হয়ে থাকে। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, টেম্পারেচার, 5 নম্বর হচ্ছে টেম্পারেচার। তাহলে টেম্পারেচারকে আমাদের বইয়ে আমরা যখন নিজেদের ইয়ে করব, তো টেম্পারেচারকে আমরা দুটো ভাবে লিখতে পারি। অনেক সময় টেম্পারেচারকে বইয়ে টি দিয়েও লেখা থাকে, অনেক সময় থিটা দিয়েও লেখা থাকে। তো টেম্পারেচারের যখন তুমি মাত্রা লিখবে তখন টি দিয়ে লেখা যাবে না। কেন লেখা যাবে না? অলরেডি টি দিয়ে তুমি টাইমকে ধরে নিয়েছো, তাহলে কনফিউশন বাড়িয়ে কোনো লাভ নেই। লাভ আছে? লাভ নেই। তাহলে আমরা কি করব, আমরা এখানে টেম্পারেচারকে যেটা হচ্ছে থিটা দিয়ে লিখব।
ঠিক আছে, থিটা দিয়ে লিখবো। অর যেহেতু কেলভিন টেম্পারেচারের একক, সেহেতু আমরা অনেক জায়গাতে দেখবে যে ক্যাপিটাল কে দিয়েও টেম্পারেচারের মাত্রা লেখা হয়। ঠিক আছে, আচ্ছা এবার দেখো লুমিনাস ইন্টেন্সিটি। লুমিনাস ইন্টেন্সিটির একক কি? ক্যান্ডেলা। এর আগের দিন পড়েছি, বলো পড়েছি কি পড়িনি? ক্যান্ডেলা। তাহলে লুমিনাস ইন্টেন্সিটি, চলো 6 নম্বর, লুমিনাস ইন্টেন্সিটির একক হচ্ছে ক্যান্ডেলা। তো অনেক জায়গাতে সিডি দিয়ে একে ডিনোট করা হয়। খুব একটা আমাদের যে সমস্ত আমাদের পড়াশোনা করতে হবে সেখানে এই ইউনিটটা আমাদের খুব কমই ব্যবহার হয়, বা এই লুমিনাস ইন্টেন্সিটির ব্যাপারটা, এই ফান্ডামেন্টাল ইউনিটটা আমাদের খুব কমই ব্যবহার হয়। ঠিক আছে, কিন্তু তবে আমাদের জেনে রাখতে হবে, আমাদের জেনে রাখতে হবে আর একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কি আছে বলো? অ্যামাউন্ট অফ এ সাবস্টেন্স, যেটাকে ডিনোট করা হয় কি দিয়ে? এন দিয়ে। একক কি? মোল, MOLE, মোল। কিন্তু এর যখন তুমি ডাইমেনশন লিখবে তখন তুমি স্মল MOL দিয়েও লিখতে পারো, অথবা অনেক জায়গাতে ক্যাপিটাল MOL দিয়েও লেখা হয়। যেখানে যেভাবে দেওয়া আছে ইটস ওকে, বাট এটা না ইউজ করাই ভালো, এটা ইউজ করা বেশি বেটার। ঠিক আছে, তাহলে আমরা মাসের জন্য পেলাম ক্যাপিটাল M, লেন্থের জন্য পেলাম ক্যাপিটাল L, টাইমের জন্য যেটা ডাইমেনশন লিখবো তাহলে বলবো ক্যাপিটাল T। তারপরে যদি কারেন্টের কোনো কিছু থাকে তাহলে কি লিখবো? হয় A লিখবো, না হলে I লিখবো, ক্যাপিটাল I দিয়ে। তারপরে এখানে থিটা দিয়ে লিখবো, অথবা এটা কাকে? টেম্পারেচারকে। তারপরে এখানে সিডি ক্যান্ডেলা দিয়ে লিখবো। এই সিটাকে তুমি বড় দাও, এই সিটাকে তুমি বড় হাতের দাও, কারণ মাত্রা সবসময় বড় হাতেই লেখা দরকার। এটাকেও এমটাকে বড় হাতেরই দাও, মাত্রার প্রথম অক্ষরটা সবসময় বড় হাতেই রাখা দরকার। কোনো সময় চলে MOL দিলেও ইটস ওকে, নিয়ে নিবে, বুঝতে পারলেই হলো। ঠিক আছে, তাহলে এগুলো হলো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। ডিরাইভড কোয়ান্টিটি কি? এর আগের দিন আমি বলেছি, ডিরাইভড কোয়ান্টিটির ইউনিট আলোচনা করেছি। এবার ডিরাইভড কোয়ান্টিটির আমরা কি দেখব? ডিরাইভড কোয়ান্টিটির কি দেখব? মাত্রা দেখব। তাহলে ডিরাইভড কোয়ান্টিটির মধ্যে প্রথমে এখানে দেখো এরিয়া। কি লেখা আছে? এরিয়া। এরিয়া মানে কি হয়? যে কোনো জিনিসের দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য এক ধরনের লেন্থ, বলো লেন্থ কি না? আর প্রস্থ এক ধরনের লেন্থ। তাহলে এটা লেন্থ গুণিত লেন্থ, তাহলে এর মাত্রাটা কি হবে? লেন্থের একবার লেন্থের জন্য একটা এল লিখলাম, দুবার লেন্থের জন্য দুটো এল লিখলাম, তাহলে টোটাল মাত্রাটা কি লিখেছি? L স্কয়ার। বুঝা গেল? এবার দেখো ভলিউম। তাহলে ভলিউমের কি হয়? L গুণিত B গুণিত H। একটু আগে যেটা আলোচনা করলাম সেটার জন্য আমরা পেয়ে যাচ্ছি L কিউব। বোঝা যাচ্ছে? কোনো অসুবিধা নেই। আচ্ছা এবার দেখো, এবার দেখো ডেনসিটি, যেটা অলরেডি আলোচনা করা হয়ে গেছে। তারপরে হচ্ছে স্পিড বা ভেলোসিটি। স্পিড বা ভেলোসিটি মানে কি? মানে কি? তুমি যখন মাত্রা করবে এগুলো তো মুখস্থ করবে না। মুখস্থ করা সম্ভব এত কিছু? মুখস্থ করব না, তাহলে মনে কি করবে থাকবে স্যার? কারণ এগুলো আমরা ফিজিক্সে পড়তে চলেছি, এগুলো আমরা ফিজিক্সে এক একটা জিনিস তোমাকে পড়ানো হবে কি হবে না? ভেলোসিটি, ডাইমেনশন পড়ানো হয়েছে কি হয়নি বলো? তোমাকে কাইনেটিক এনার্জি পড়ানো হবে কি হবে না? ওয়ার্ক পড়ানো হবে কি হবে না? তাহলে কাকে বলে সংজ্ঞাটা আমাদের জানতে হবে, কাকে বলে সংজ্ঞাটা আমার জানতে হবে। যদি সংজ্ঞা জেনে যাই তাহলে অটোমেটিক্যালি তুমি ডাইমেনশন বার করতে পারবে। কেমন করে? তাহলে দেখো, তাহলে ভেলোসিটি মানে কি? ভেলোসিটি মানে, ভেলোসিটি সমান কি হয়? ডিসপ্লেসমেন্ট আপন টাইম। তাহলে এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট আপন কি বললে তোমরা? টাইম। তাহলে একটা কথা বলো, ডিসপ্লেসমেন্ট কি? এক ধরনের দৈর্ঘ্য। ডিসপ্লেসমেন্ট কি? এক ধরনের দৈর্ঘ্য। তাহলে যখন আমি মাত্রা লিখবো তাহলে এটা যেহেতু এক ধরনের দৈর্ঘ্য, তাহলে এর জন্য একটা L লিখে দিলাম আমি। বোঝা গেছে? তারপরে নিচে কি আছে? টাইম। তো টাইম যেখানে নিচে আছে তো আমি নিচেই লিখলাম। এটাকে যখন তুমি আরেকটু সিম্পলিফাই করে দিতে পারবে তখন ব্র্যাকেটের মধ্যে এটা কি লিখতে পারো? LT⁻⁻1। বলো লিখা যায় কি যায় না? বলো যাবে কি যাবে না? তো ডাইমেনশন দেখো ওইটাই লেখা আছে LT⁻⁻1। আছে কি নেই? হচ্ছে কি হচ্ছে না? তাহলে আমাদেরকে জানতে কি হচ্ছে? আমাদেরকে জানতে হচ্ছে যে ভেলোসিটি কাকে বলে। যদি আমি ভেলোসিটি কাকে বলে জানি, আমি ভেলোসিটির মাত্রা বার করতে পারবো।
বোঝাতে পেরেছি? আচ্ছা, এবার দেখো, যেমন হচ্ছে অ্যাক্সিলারেশন বা টার্ম অনেকে উচ্চারণ করে অ্যাসিলারেশনও বলে, অ্যাসিলারেশন যা কিছু, ইটস ওকে। তাহলে আমরা এখানে এই জিনিসটাকে আবার ডিলিট করি, কারণ একই জায়গাতে সবকিছু লিখবো। অ্যাসিলারেশন মানে কি বলো? ত্বরণ। ত্বরণ কাকে বলা হয়? বেগ আপন সময়। ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে ভেলোসিটি আপন টাইম। তাহলে ভেলোসিটির তুমি মাত্রা কি পেলে একটু আগে? এল টি টু দি পাওয়ার কি পেলে? এল টি টু দি পাওয়ার -1। আর এখানে আরো একটা টাইম আছে, তাহলে টোটালটা কি হয়ে যাবে বলো? এল এলই থাকবে। তাহলে এখানে টি টু দি পাওয়ার -1 অলরেডি আছে, আরেকটা এখান থেকে উপরে গেলে টি টু দি পাওয়ার -1 হবে, তাহলে থাকবে কি? টি টু দি পাওয়ার -2। তাহলে এটাকে আমরা কি লিখবো? এল টি টু দি পাওয়ার -2। অসুবিধা লাগছে কিছু? সহজ আছে জিনিস? সহজ আছে, করা যাচ্ছে, তাহলে অসুবিধার কিছু নেই। শুধু আমাকে জানতে হচ্ছে সংজ্ঞাটা কি। আমার মধ্যে সংজ্ঞাটা কখন আসবে? আমি যখন সবকিছু পড়বো তবে তো সংজ্ঞাটা আমি মুখস্থ করতে পারবো। আমি হঠাৎ করে তোমাকে যদি বলি যে সারফেস টেনশন কাকে বলা হয়, তুমি এখন অনেকে পড়োনি হয়তো, জানো না, কিন্তু যখন তোমাকে এটা পড়ানো হয়ে যাবে তখন তুমি সারফেস টেনশনের মাত্রা কি সেটা তুমি অটোমেটিক্যালি বার করতে পারবে। বলো পারবে কি পারবে না? পারবে কি পারবে না? ঠিক আছে, এবার দেখো, যেমন আমি এখানে সব কটা তোমার করাবো না, কারণ সব কটা করানোর মতো সময় আমার কাছে অতটা হবে না। আমি সব কটা করাবো না, আমি জাস্ট দেখাই কিছুটা। অ্যাসিলারেশন বললাম, যেমন হচ্ছে এই কটা জিনিস করাই। মোমেন্টাম কি হয় বলো? মোমেন্টাম ভরবেগ। ভরবেগ মানে ভর গুণিত বেগ, তাই না? ভরবেগ মানে কি হয়? পি। পি দিয়ে লিখি, এটা কোন পি দিয়ে লিখি? স্মল পি দিয়ে লিখি। ক্যাপিটাল পি ফর প্রেসার বুঝায়। ফিজিক্সে এক একটা টার্মিনোলজির গুরুত্ব আছে, কোনটা ছোট হাতে লিখি কোনটা বড় হাতে লিখি, টার্মিনোলজির গুরুত্ব আছে। ঠিক আছে, তাহলে পি ফর কি? প্রেস মোমেন্টাম, তাহলে স্মল পি। তাহলে ভর বেগ, ভর গুণিত বেগ। ভর মানে হচ্ছে এম, গুণিত বেগ মানে হচ্ছে ভি। বলো ঠিক আছে কি নাই? তাহলে এম এর মাত্রা কি বলো? কিভাবে লিখবো এম এর মাত্রা? ক্যাপিটাল এম দিব, তারপরে একে গুণ করছি কার সঙ্গে বলো? এল টি টু দি পাওয়ার -1 দিয়ে। এবার টোটালটাকে যদি আমাকে লিখতে হয় তাহলে কি লিখবো বলো? এম এল টি টু দি পাওয়ার -1। বলো হ্যাঁ কি না? হচ্ছে? করা যাচ্ছে? সহজ লাগছে? তাহলে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, করতে কোনো অসুবিধা আমাদের হবে না। এরপরে দেখো, এরপরে আমরা করছি কি করব? ফোর্স করছি। তাহলে ফোর্স মানে কি বোঝায়? বল মানে? বল মানে হচ্ছে মাস গুণিত অ্যাসিলারেশন, জানি তো। তাহলে এই যে তোমরা এটা কোথায় থেকে জানছো? তোমরা এগুলো পড়েছো আগে, সংজ্ঞা তোমাদের মধ্যে কোথায় থেকে আসলো? তোমরা পড়াশোনা করে এসছো। তাহলে তোমরা এই যে নিচের দিকের গুলো যে দেখছো, মোমেন্ট অফ ইনার্সিয়া, সারফেস টেনশন, কোফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। ওগুলো যেমন পড়েছো মনে আছে, এগুলোও পড়বে। এগুলো সংজ্ঞা যখন বুঝে যাবে অটোমেটিক্যালি তুমি নামিয়ে নিবে যে কি এর ডাইমেনশন হবে। ডাইমেনশন খুব ইম্পর্টেন্ট টপিক। ডাইমেনশন খুবই ইম্পর্টেন্ট টপিক ফিজিক্সে। অনেক বড় বড় অনেক কঠিন প্রশ্ন ডাইমেনশনাল অ্যানালাইসিস দিয়ে হয়। কেমন করে হয় আমি আবার আগে আমার আছে দেখাচ্ছি। ঠিক আছে, আগে বুঝো, এক একটা টপিক বুঝবে, না বুঝতে পারবে আমাকে বলবে যে আমি বুঝতে পারিনি। ঠিক আছে, আচ্ছা সহজ করেই বলছি। আমি কি বলতে চাইছিলাম? ফোর্স, তাই তো? ফোর্স মানে তোমরা পেলে এফ দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে মাস গুণিত অ্যাসিলারেশন। তাহলে মাস মানে কি? এম। তাহলে মাস হচ্ছে ক্যাপিটাল এম, অ্যাসিলারেশন কি পেয়েছিলাম বলো? এল টি টু দি পাওয়ার -2। তাহলে এল টি টু দি পাওয়ার -2। তাহলে এটাকে আমি একত্রে কি লিখবো? একত্রে লিখবো এম এল টি টু দি পাওয়ার -2। বলো হ্যাঁ কিনা? তো এইটাই তো ডাইমেনশন, এইটাই তো ডাইমেনশন। এটাকে যদি ডাইমেনশনাল ইকুয়েশন হিসাবে লিখতে চাও, কি জিনিস ইকুয়েশন পরে বলছি, শুধুমাত্র এফ এর ডাইমেনশন এইভাবে তৃতীয় বন্ধনীর মধ্যে এফ লিখবে, তাহলে তুমি এটা লিখবে। ঠিক আছে, এটাকেও তৃতীয় বন্ধনীর মধ্যে দিবে, এটা তো সংজ্ঞা,
কিন্তু ডাইমেনশন বলতে গেলে একেও তৃতীয় বন্ধনীর মধ্যে রাখার নিয়ম। ঠিক আছে, আচ্ছা এবার দেখো কার্য কাকে বলে বলো? হ্যাঁ, বল গুণিত সরণ। তাহলে কার্য ডাব্লু দ্যাট ইজ ইকুয়াল টু বল এফ গুণিত সরণ মানে ডিসপ্লেসমেন্ট, বলো তাই কিনা? তাহলে বলের মাত্রা কি পেলে বলো? এম এল টি টু দি পাওয়ার -2 পেলাম কি পেলাম না? গুণিত এল। তাহলে এটার মাত্রা আমি কি করে পেয়ে যাচ্ছি? এটার মাত্রা পেয়ে যাচ্ছি এখানে এম আছে, এল স্কোয়ার হয়ে যাবে, টি টু দি পাওয়ার -2 হবে। তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এটাই হচ্ছে কি কার্যের মাত্রা। প্রথম কথা যেটা ডাইমেনশনের সংজ্ঞা, সেটা আবার একটু মনে করো। কি পড়েছিলাম ডাইমেনশনের সংজ্ঞা? আমি প্রথম কথা বলেছিলাম যে যে কোনো ভৌত রাশি মূল ভৌত রাশির উপরগুলোর কিভাবে নির্ভরশীল কে দেখাবে? ডাইমেনশন দেখাবে। তুমি বুঝতে পারছো? আমি বলছি কার্য, কার্য মাসের উপর কেমন নির্ভরশীল? লেন্থের উপর, লেন্থের এল এর স্কোয়ারের উপর, লেন্থের স্কোয়ারের উপর নির্ভরশীল। এখানে টি টু দি পাওয়ার -2 টাইমের উপর কেমন নির্ভরশীলতা আছে? বুঝে গেছি। এখানে কারেন্টের নির্ভরশীলতা নাই, কারণ আয়ের কোনো টার্ম আছে। টেম্পারেচারের কোনো নির্ভরশীলতা নাই, আছে টার্ম আছে। তাহলে আমরা বুঝতে পারছি যে মূল ভৌত রাশি যে 7টা আছে, 7টার উপর কি কি ভাবে নির্ভরশীল হতে পারে। তোমাদের মাথায় ক্লিয়ার হয়েছে কিভাবে ডাইমেনশন লিখতে হবে? আমাকে ক্লিয়ার হয়েছে সবার? আচ্ছা, ওয়ার্ক এনার্জি, যেই কার্য যাই কার্য তাই শক্তি, একই হবে। কার্য শক্তির কি, কার্য আর শক্তির ইউনিট সব একই। দেখো পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, যাই কার্য তাই শক্তি, তাই না? পড়েছি না আমরা? আবার পড়বো আমরা। আচ্ছা, পাওয়ার কি হয় বলো? পাওয়ার কাকে বলে? সময়ের সাপেক্ষে কার্য করার ক্ষমতাকে ক্ষমতা বলা হয়। কি বলা হয়? ক্ষমতার সংজ্ঞা কি? সময়ের সাপেক্ষে কার্য করার হারকেই বলা হয় কি ক্ষমতা। সময়ের সাপেক্ষে কার্য করার হারকে বলা হয় ক্ষমতা। তাহলে পাওয়ার, এই ক্যাপিটাল পি দিয়ে লিখছি, ক্যাপিটাল পি ফর পাওয়ার দিয়ে লেখা হয়। পাওয়ার মানে হচ্ছে ক্যাপিটাল পি দিয়ে প্রেসারও বোঝানো হয়। যখন পাওয়ার থাকবে ক্ষমতা, পাওয়ার, এভাবে তোমরা বুঝে নিবে যে এই কটা জিনিস আছে। আচ্ছা, ওয়ার্ক পার ইউনিট টাইম কি হয় বলো? ওয়ার্কের কি পেলাম? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই টাইম, ডিভাইডেড বাই টাইম। তাহলে পেয়ে কি যাচ্ছি আমরা? আমরা পেয়ে যাচ্ছি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস। তাহলে এতটাই সহজ হচ্ছে ডাইমেনশন বের করা। এটা কার? পাওয়ারের একক। এটা কে? পাওয়ার। এতটাই সহজ হচ্ছে ডাইমেনশন বের করা। অসুবিধা কিছু লাগছে? বোঝা যাচ্ছে? হ্যাঁ, তাহলে কোনো রকম কোনো অসুবিধা হবে না তোমাদের ডাইমেনশন বার করতে। কনসেপ্ট ক্লিয়ার করো, মুখস্থ করতে যাবে না। মুখস্থ করার দরকার আছে এগুলো? বলো আমাকে। আমি কিছু মনে রাখতে বলেছি তোমাকে? না। কি করতে হবে তোমাকে? সংজ্ঞাটা তোমার মাথাতে যাতে থাকে, এটাকে এটা বলা হয়, তাই না? ওইটুকু মনে রাখছি, বাস হয়ে যাচ্ছে। আমাকে, আমি কি এটা মুখস্থ, এই পাওয়ারের মাত্রা হচ্ছে এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -3, মনে রাখতে বলিনি আমি। মনে রাখার দরকারও নেই, দরকারও নেই। এবার দেখো বিভিন্ন জিনিস আছে এখানে, যা যা আছে তোমরা পরবর্তীতে যখন নোট করলে নোট করতে পারো এখন, অথবা তোমাদের যখন ভিডিও তোমরা যদি অনলাইনে ছাড়া হয় তাহলে সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারবে। তাহলে এটা হচ্ছে প্রেসার মানে কি? ফোর্স আপন এরিয়া। তাহলে ফোর্স আপন এরিয়া, ফোর্সের জন্য কি পেয়েছি? এম এল টি টু দি পাওয়ার -2। এরিয়া মানে কি? এল স্কোয়ার। এরিয়া কি বার করেছি আগে? এল স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো এম, এটা কি আছে? এম এল টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই এল স্কোয়ার। তাহলে কি থাকবে পড়ে বলো? কি থাকবে? একটা এল এর সঙ্গে একটা এল কেটে গেল। তাহলে এখানে কি থাকলো? এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। যা পাবো সেটাই, যা পাবো সেটাই। ঠিক আছে?
বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার কি আছে? মোমেন্ট অফ ফোর্স বা টর্ক, এফ ফোর্স গুণিত আর। টর্ক কাকে বলা হয়? জানো? জানো? এই সমস্ত জিনিস পড়ানো হবে তোমাকে কোথায়? নিউটন ল অফ মোশনে। যখন সেই চ্যাপ্টারটা শুরু করবে তখন তুমি এই জিনিসগুলো সবই শিখতে পারবে। টর্ক বা দণ্ড বা মোমেন্ট অফ টর্ক, দণ্ডের ভ্রামক, এই সমস্ত জিনিস সব কিছু পড়ানো হবে তোমাকে। ঘাবড়ানোর কোনো দরকার নেই। তুমি যখন সংজ্ঞা শিখে যাবে তুমি তো অটোমেটিক্যালি এগুলো করা শিখে যাবে। ঠিক আছে? তাহলে এই সমস্ত জিনিস কোন রকম আমি যেগুলো তোমরা জানছো তোমাদেরকে আমি ইজিলি বুঝিয়ে দিলাম যে এটা এরকম হচ্ছে, এবং তোমরা বুঝতেও পারলে। তোমাদেরকে এই কটা জিনিস আমি জোর করে চাপিয়ে দিতে চাই না। তোমরা সংজ্ঞা শিখবে, অটোমেটিকলি এটা শিখে যাবে। ঠিক আছে? যেমন দু একটা জিনিস আর বলি। দেখো, এখানে তোমরা এগুলো পড়বে তাহলে তোমাদের আইডিয়া হবে। গ্র্যাভিটেশনাল ফোর্স সম্পর্কে আইডিয়া আছে? হ্যাঁ, গ্র্যাভিটেশনাল ফোর্স এফ ইকুয়ালস টু জি এম এম বাই আর স্কোয়ার, একটা ফর্মুলা পাওয়া যাবে। তাহলে এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স আছে এখানে, দেখো গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি এর তোমাকে বলেছে যে তুমি সরি, জি এর তোমাকে এখানে কি বললো? মাত্রা বার করো। জি এর তোমাকে মাত্রা বার করতে বলেছে। জি মানে ক্যাপিটাল জি। তাহলে ক্যাপিটাল জি কাকে বলে আগে তোমাকে বার করতে হবে, তবেই তো তুমি মাত্রা বার করবে, সম্পর্কটা আগে বার করবে। তাহলে আমি একটা সম্পর্ক জানি গ্র্যাভিটেশনাল ফোর্স পড়ানোর জন্য, জি m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এখানে জি সমান কি লিখবো বলো? এফ আর স্কোয়ার ডিভাইডেড বাই m1 m2। বলো হ্যাঁ কি না? বলো হ্যাঁ কি না? তাহলে এফ এর মাত্রা বলো। এফ এর মাত্রা ফোর্স, ফোর্সের মাত্রা কি? ফোর্সের মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2, আর স্কোয়ার মানে এল স্কোয়ার, m1 m2 দুটোই তো মাস, তাহলে নিচে কি লিখবো? এম স্কোয়ার। তাহলে কেটে কুটে তুমি কি পাবে বলো? এখানে কি পাবে? এম টু দি পাওয়ার -1 কি পাওয়া যাবে? এল কিউব টি টু দি পাওয়ার -2। এটা পেলাম কিনা দেখো, এখানে মিললো কিনা দেখো। এম টু দি পাওয়ার -1 এল কিউব টি টু দি পাওয়ার -2। তাহলে তোমাকে কোনো অসুবিধা মনে হচ্ছে? যদি তুমি এটা জানো তাহলে এটা বার করতে কোনো অসুবিধা লাগবে হবে না? আচ্ছা, আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশন কি জানি বলো? আইডিয়াল গ্যাস ইকুয়েশন কি জানি? পিভি ইকুয়ালস টু এনআরটি, জানি তো, পড়ে এসছি তো এটা। বলো প্রেসারের ইয়ে কি? প্রেসার কাকে বলা হয়? দেখো, আইডিয়াল গ্যাস ইকুয়েশনে আমরা জানি আইডিয়াল গ্যাস ইকুয়েশনটা হচ্ছে পিভি সমান হচ্ছে এন আর, তাই তো? পিভি ইকুয়ালস টু এন আর টি। আচ্ছা, তোমাকে বললো যে আর এর তুমি মাত্রা বার করো। কার মাত্রা বার করতে বললো? আর আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট আর এর মাত্রা বার করতে বললো, সার্বজনীন গ্যাস কনস্ট্যান্টের মাত্রা বার করতে বললো। কিভাবে বার করবে? স্যার আর সমান আমি লিখতে পারি কি? আর সমান আমি লিখতে পারি প্রেসারের মাত্রা, ভলিউমের মাত্রা ডিভাইডেড বাই এন এর মাত্রা, আর এদিকে হয়ে গেল টেম্পারেচার টি এর মাত্রা। এটা হচ্ছে কি টেম্পারেচার, টাইম না? তোমার ধারণা আছে তো? এনআরটি এটা হচ্ছে প্রেসার, ভলিউম, এন হচ্ছে নাম্বার অফ মোল, এটা হচ্ছে টেম্পারেচার। জানি তো আমরা এগুলো সব। আচ্ছা, এবার তুমি বলো প্রেসার কাকে বলা হয়? ফোর্স পার ইউনিট এরিয়া। ফোর্স পার ইউনিট এরিয়া। তাহলে তুমি এটা সম্পর্কে তুমি এইটুকু জেনে দিলে যে এটা মানে হচ্ছে এফ বাই এ, এটা হয়ে গেল তোমার ভলিউম, এটা হয়ে গেল তোমার এন মানে মোল, আর এটা হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচারের ক্যাপিটাল টি দিয়ে লিখছি। তাহলে ফোর্স পার ইউনিট এরিয়া কি লিখবে বলো? এম এল টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই এল স্কোয়ার গুণিত এখানে কি হয়ে যাচ্ছে? এল কিউব ডিভাইডেড বাই এন এর জন্য, এন এর মাত্রা কি? মোল। এখানে কিন্তু তোমার মোলের ব্যবহার চলে আসলো। ঠিক আছে? মোল। আর এখানে টি এর জন্য কি পাবে? কেলভিন বা ক্যাপিটাল কে লিখবো বা থিটা লিখবো। তাহলে এখানে তুমি কি পাচ্ছ বলো? বলো, এই এল স্কোয়ারের সঙ্গে এখানে কেটে গেল, তাহলে এখানে শুধুমাত্র কে থাকলো? এল পড়ে থাকলো।
তাহলে লিখবে কি উপরে বলো, এখান থেকে লিখবো কি আমরা, এম বলো এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 মোল ইনভার্স, এত বড় এইটাই হচ্ছে তোমার ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টের মাত্রা। তাহলে মাত্রা বার করা কোনো অসুবিধা আছে? মনে হচ্ছে যে অসুবিধা লাগছে? এই যে এখানে আছে কি হয় যে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, এই যে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে মুখস্থ করতে হচ্ছে কি আমাকে? মুখস্থ করতে হলো কিছু ফর্মুলা জানতে হবে, বেসিক্স জানতে হবে, অটোমেটিক্যালি সব হবে, কিচ্ছু মুখস্থ করার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, অনেক ফিজিক্যাল কোয়ান্টিটি আছে যাদের মাত্রা একই হবে, যেমন কার্য শক্তি, মাত্রা একই কিনা। আবার একটা কোয়ান্টিটি হয় ইম্পালস, ইম্পালসের মাত্রা কি? এখানে একটা কোয়ান্টিটি আমি তোমাদের অ্যাড করে রেখেছি, যদিও তোমাদের ইম্পালস মানে খুব ক্ষুদ্র সময়ের জন্য যে ফোর্স কাজ করে তাকে ইম্পালস বলা হয়, সেটা আমরা পড়াবো। এম এল টি টু দি পাওয়ার -t, এটা হচ্ছে ভরবেগের মাত্রার সঙ্গে সমান। এই মাত্রাটা এম এল টি টু দি পাওয়ার -1, আর এই মাত্রাটা দেখো একই। তাহলে অনেক ভৌত রাশি আছে যাদের মাত্রা কি হয়, একই হয়। সেগুলো আমরা পড়লেই বুঝতে পারবো। ঠিক আছে, যেমন এখানে দেখো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এই তিনটার এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2ই আছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, এবার হচ্ছে আমাদের যে অ্যাপ্লিকেশন অফ ডাইমেনশনাল অ্যানালাইসিস। এই যে ডাইমেনশনাল অ্যানালাইসিস আমরা করব, এটা আমরা শিখছি কেন, শিখছি কি করা যাবে, এটা থেকে কি করা যাবে ডাইমেনশনাল অ্যানালাইসিস থেকে। প্রথম কথা দেখো, টু কনভার্ট এ ফিজিক্যাল কোয়ান্টিটি ফ্রম ওয়ান সিস্টেম টু অ্যানাদার সিস্টেম। ঠিক আছে, মানে তোমাকে এখানে একটা প্রশ্ন দেওয়া হলো, এর আগের দিন যেটা করেছিলাম এখানে একটা প্রশ্ন দেওয়া হয়েছে। আচ্ছা এর আগের দিন করালাম না, রো ইজ ইকুয়ালস টু 1000 কেজি পার মিটার কিউব ছিল, তাকে করলে না তোমরা, কনভার্ট করলে না সিজিএস ইউনিটে প্রথম দিনের ভিডিওতে বা প্রথম দিনের ক্লাসে? তাহলে সেখানে আমরা কনভার্ট করেছিলাম না, কি ফর্মুলা লাগিয়েছিলাম, n1u1 দ্যাট ইজ ইকুয়ালস টু n2u2, n1u1 ইকুয়ালস টু n2u2। সেই একই রকম ভাবে আমরা এখানে একটা প্রশ্ন এখানে আছে, তোমরা এখানে দেখো কি দেওয়া আছে, যে কনভার্ট জি সমান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু কিলোমিটার পার আওয়ার স্কোয়ার। তাহলে একটা ইউনিট সিস্টেম থেকে অন্য ইউনিট সিস্টেমে, এটাতে সাহায্য করবে তোমাকে ডাইমেনশনাল অ্যানালাইসিস। সাহায্য কে করবে? ডাইমেনশনাল অ্যানালাইসিস। কিভাবে হবে বলো, তোমার আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তোমাকে কিসে করতে বলা হচ্ছে বলো, কিলোমিটার পার আওয়ার স্কোয়ার। ঠিক আছে, কিলোমিটার পার আওয়ার স্কোয়ার। তাহলে এখানে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ, মিটার আছে, তাহলে এর মাত্রা কি এল, আপন সেকেন্ড স্কোয়ার আছে, মানে কি আছে টি স্কোয়ার আছে। তাহলে কি মাত্রা পেয়ে গেলাম, এল টি টু দি পাওয়ার -2 পেলাম কিনা? আচ্ছা এবার তোমাকে বললো এক ইউনিট সিস্টেম থেকে তুমি অন্য ইউনিট সিস্টেমে যাও, তাই না? তাহলে এখানে তুমি লিখবে n1u1 দ্যাট ইজ ইকুয়ালস টু n2u2। তাহলে n1u1 এর মান কত, u1 এর মান ধরলাম, এখানে আছে l1 t1 টু দি পাওয়ার -2, এটা ইউনিট সিস্টেম নাম্বার 1 এ। ইউনিট সিস্টেম নাম্বার 2 এর মান হচ্ছে n2, এর মাত্রা এখানে আমি লিখে দিলাম, ইউনিটের কারেসপন্ডিং মাত্রা লিখে দিচ্ছি, যেটা হয়ে যাচ্ছে L2 T2 টু দি পাওয়ার -2। ঠিক আছে, তাহলে এখান থেকে n1 n2 এর তোমাকে n1টা বলে দিয়েছে, n1 কত বলেছে, তাহলে তুমি এখানে কি বার করতে বলেছে, n2 বার করতে বলেছে। তাহলে n2 সমান কি লিখবে বলো,
N2 সমান হচ্ছে N1 গুণিত কি লিখবে L1 বাই L2 গুণিত কি লিখবো T2 এর স্কোয়ার ডিভাইডেড বাই T1 এর স্কোয়ার। দেখো মাইনাস দিয়ে লিখলাম না, একেবারেই লিখে দিলাম। করা যাবে? করা যাবে? বোঝা যাচ্ছে? আমি এটা একবারে T⁻⁻2 না করে একে করলাম যে এটা অ্যাকচুয়ালি এটাকে লিখে দিলাম যে L1 ডিভাইডেড বাই T1 এর স্কোয়ার। L1 বাই T1 এর স্কোয়ারই তো থাকলো, পরেরটা এসে ওটা জাস্ট উল্টো ভাবে ব্যস্তানুপাতিক ভাবে লেগে গেল, গুণ হয়ে গেল, ক্রস ভাবে করা যাচ্ছে। তাহলে এবার প্রথম দিকে তুমি দেখো N1 এর মান কি বলেছে তোমাকে, বলেছে না? তাহলে N1 এর মান বলে দিল 9.8। L1 কিসে আছে? মিটারে আছে। ঠিক আছে, L1 কিসে আছে? মিটারে আছে। তাহলে মিটারে ইউনিটকে একই সিস্টেমে নিয়ে আসতে হবে। তাহলে মিটার আছে, তাহলে এটাকে আমি লিখলাম 1 মিটার। ঠিক আছে, আচ্ছা L2 কিসে আছে? কিলোমিটারে আছে। 1 কিলোমিটার সমান ক মিটার? হ্যাঁ, 1000। 1000 মিটার। ঠিক আছে, আচ্ছা তারপরে এখানে T2 আছে কিসে? T2 এটা হচ্ছে 2 নম্বর সিস্টেম, এটা হচ্ছে 1 নম্বর সিস্টেম। T2 কিসে আছে? ঘন্টাতে আছে। তাহলে ঘন্টাতে আছে, তাহলে কি হয়ে যাবে বলো? 60 গুণিত কি লিখবো? 60 গুণিত 60 সেকেন্ডে যদি আমি করতে চাই 3600 সেকেন্ড। আর এটা কিসে আছে? কিসে আছে? তাই তো? আচ্ছা 60 গুণিত 60 কিসে হয় বলো? 3600 সেকেন্ড আছে। তো সেকেন্ডের কি আছে? স্কোয়ার আছে না? তাহলে এখানেও স্কোয়ার হবে, এটারও টোটালটার কি হবে? স্কোয়ার হবে। এটাও টোটালটার স্কোয়ার হবে। এবার এখানে দেখো আমরা এখানে একই রকম ভাবে দাঁড়াও, এখানে আমরা পেলাম 9.8 গুণিত এখানে কি পেয়ে যাব বলো? 1/1000, কারণ মিটারের সঙ্গে মিটার কেটে যাবে, সেকেন্ড স্কোয়ারের সঙ্গে সেকেন্ড স্কোয়ার কেটে যাবে, ইউনিটগুলো কেটে গেল। ইউনিট থাকলো কি পড়ে? তোমাকে বার করছো নাম্বার, নাম্বারের কোনো ইউনিট নাই। আচ্ছা তাহলে 9.8 ডিভাইডেড বাই 1000 গুণিত উপরে কত? 3600 গুণিত আবার 3600, কারণ 3600 স্কোয়ার আছে না? T2 এর স্কোয়ার আছে কিনা? তাহলে এখানে তোমার কি করতে হলো? 1 2 3 1 2 3, তাহলে পড়ে কি থাকলো? 9.8 গুণিত 36 গুণিত আবার 360। এর একটা ভ্যালু ক্যালকুলেশন করে পাওয়া যাবে, যেটা আছে 127008। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করে এটাকে যদি গুণ করি আমরা, এটা মানটা আমরা ওখানে দেখো পেয়ে গেছি, এই মানটা পাওয়া যাবে। তাহলে তুমি কি পেলে? এটা ভ্যালু পেলে। তাহলে তুমি অতএব এখানে কি লিখবে? অতএব তুমি লিখবে, তোমাকে প্রশ্ন কি ছিল? প্রশ্ন ছিল 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমান কত কিলোমিটার পার আওয়ার স্কোয়ার। তাহলে তুমি পেয়ে গেলে অতএব 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমান হচ্ছে 127,008 কিলোমিটার পার আওয়ার স্কোয়ার। এইভাবে তুমি এক ইউনিট সিস্টেম থেকে অন্য ইউনিট সিস্টেমে তুমি কনভার্ট করতে পারো। এই কার মাধ্যমে? ডাইমেনশনাল অ্যানালাইসিসের মাধ্যমে, মাত্রা বিশ্লেষণের মাধ্যমে। বোঝা যাচ্ছে কথাটা? হ্যাঁ, বুঝতে পেরেছো এটা কনসেপ্টটা? পারা যাবে? তুমি বলো, বোঝা যাচ্ছে? এবার দেখো তো কোনো রকম যদি কোনো রকম ইয়ে থাকে, আচ্ছা আমরা কি কি এখানে করলাম, অ্যাপ্লিকেশন কি কি আছে? আমরা একটা হচ্ছে এক ইউনিট সিস্টেম থেকে অন্য ইউনিট সিস্টেমে আমরা যেতে পারবো। 2 নম্বর ডাইমেনশনাল অ্যানালাইসিস দিয়ে আমরা চেক করতে পারি যে কোনো ইকুয়েশন ঠিক আছে না ভুল আছে। কি বললাম? কোনো ইকুয়েশন কারেক্ট আছে না ভুল আছে, এটা আমরা ডাইমেনশনাল অ্যানালাইসিস দিয়ে চেক করতে পারি। আর একটা কি করতে পারি? আর একটা আমরা করতে পারি যে কোনো রিলেশনশিপ আমরা ডিরাইভ করতে পারি। আইনস্টাইন যখন
ই ইকুয়ালস টু এমসি স্কোয়ারের সূত্র আবিষ্কার করার সময় উনি বিভিন্নভাবে লিখেছিলেন। প্রথমে ই ইজ ইকুয়ালস টু এম বাই সি স্কোয়ার, একবার লিখলেন সি স্কোয়ার বাই এম, কারণ উনি বুঝতে পারছেন যে মাস আর সি এর উপরে ডিপেন্ডেন্ট আছে। বা অনেক সময় লিখলে সি এম বা এম সি। তো অটোমেটিক্যালি উনি কিভাবে বুঝতে পারলেন যে ই ইকুয়ালস টু এম সি স্কোয়ার হবে, ই ইকুয়ালস টু এম সি স্কোয়ার হবে, কিভাবে বুঝতে পারলেন? দেখো, এটা প্রথমে উনি ধরতে পেরেছিলেন যে এটা এর উপরে কেমন ভাবে ডিপেন্ডেন্সি হবে, কারণ এনার্জির মাত্রা কি বলো, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। একইভাবে মাসের মাত্রা কি, এম, সি এর মাত্রা কি, এল টি টু দি পাওয়ার -2। ও তার স্কোয়ার হয়ে যাবে। কোথাও ভুল করলাম কি আমি? ও সরি সরি সরি, ঠিকই আছে, আমি কনসেপ্টটা নিজেরই ভুল করছি। কি হচ্ছে এখানে দেখো, এটার জন্য এটার কি আছে, মাস আসছে। সি কি এক ধরনের বেগ না, আমি অ্যাক্সিলারেশনে চলে গেছি। সি হচ্ছে এক ধরনের বেগ, তাহলে এটা কি লিখবো, এল টি টু দি পাওয়ার -1 তার স্কোয়ার। তাহলে এটা আমরা অটোমেটিক্যালি কি পেলাম, এম এল টি টু দি পাওয়ার, সরি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এটার মাত্রা এটার সঙ্গে সমান। তাহলে উনি বললেন ইকুয়েশনটা এটা ঠিক আছে। তোমরা করো তো, ই ইকুয়ালস টু এম বাই সি স্কোয়ার মিলবে, কারণ এটা চলে আসলো এম এল, সরি এটা আসলো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এটার কি আসবে বলো, এম, তারপরে কি চলে আসবে, এল টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার 2। এটা আর এটা কি এক? তাহলে এটা যখন এটা এক না হয় তাহলে সমান কি করে লিখবো আমরা? পারবো লিখতে? পারবো লিখতে? লিখতে পারবো না, লিখতে পারবো না। তাহলে ইকুয়েশনটা ভুল। তাহলে ডাইমেনশনাল অ্যানালাইসিসের মাধ্যমে আমরা বলতে পারবো যে কোন ইকুয়েশন ঠিক আছে না। একটা জিনিস করতে দিচ্ছি, তোমরা সকলে করো। একটা ইকুয়েশন লিখছি, এস ইকুয়ালস টু ইউ টি স্কোয়ার প্লাস 2 ইউটি স্কোয়ার প্লাস এ টি স্কোয়ার। বলো, এটা ইকুয়েশনটা ঠিক লিখেছি না ভুল লিখেছি? এটা ইকুয়েশন ঠিক লিখেছি না ভুল লিখেছি? বলো, কেন, কোথায় কোথায় ভুল আছে? হ্যাঁ, কোথায় ভুল আছে? ইউটি হবে কেন? ভুল কিভাবে বুঝতে পারলে? স্যার মুখস্থ আছে, তাই তো, সেখান থেকে তো বললে যে স্যার পড়েছি কোনো কালে, মুখস্থ আছে, একটু মনে থেকে গেছে, সেখান থেকে বলছি। কিন্তু এটাই দেখো ডাইমেনশনাল অ্যানালাইসিস দিয়ে করছি। বলো এস কি, ডিসপ্লেসমেন্ট সরণ, সরণের মাত্রা এদিকে কি পেলে, এল। সরণের মাত্রা কি পাওয়া গেল বলো, এল পেলাম। এদিকটা কি লেফট হ্যান্ড সাইড, ওই দিকটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইডে তুমি পেলে মাত্রা কি পেলে, এল পেলে। রাইট হ্যান্ড সাইডে তোমার একটা কোয়ান্টিটি আছে ইউটি স্কোয়ার, বলো এর মাত্রা কত? ইউ কি বেগ, ইউ কি বেগ, তাহলে বেগের মাত্রা কত হয় বলো, এল টি টু দি পাওয়ার -1 হয়। আমার ভুলটা তোমরাও করছো, -2টা হচ্ছে অ্যাসিলারেশন, ত্বরণ, এল টু দি পাওয়ার -1 হচ্ছে বেগ। এর সঙ্গে কি আছে, টাইমের স্কোয়ার আছে টি টু দি পাওয়ার 2। তাহলে এটা অ্যাকচুয়াল মাত্রা কত পেলাম বলো, এল টি, এল এর সঙ্গে একটা টি থাকলো, বলো থাকলো তো, টি টু বা -1, একটা টি কেটে গেল, পড়ে থাকলো এটা। আচ্ছা, তারপর এটা বার করো, হাফ অফ এ টি স্কোয়ার আছে, এটার কি হবে? হাফের কোনো ডাইমেনশন নাই, হাফের কোনো ডাইমেনশন, হাফ হচ্ছে একটা নাম্বার, যে কোনো কোনো কিছু নাম্বার আছে যাদের ডাইমেনশন থাকে না।
ঠিক আছে, ডাইমেনশন থাকে না। তাহলে হাফ হচ্ছে নাম্বার, নাম্বারে কোনো ডাইমেনশন নেই। এ কি? ত্বরণ, ত্বরণের ডাইমেনশন কি বলো? এল টি টু দি পাওয়ার -2। তারপরে কি আছে বলো? টি টু দি পাওয়ার 2। তাহলে এটার তুমি পেলে কি? এল পেলে। তুমি বলবে যে স্যার এই ইকুয়েশনে এই টার্মটা হতে পারে ঠিক আছে, কিন্তু এটা টার্ম স্যার ম্যাচ করলো না, কারণ লেফট হ্যান্ড সাইডে কি আছে? শুধুমাত্র এল আছে। তুমি পেলে কি? তুমি পেলে এখানে, সরি, ওইদিকেই সরে গেল না জিনিসটা পুরোটা। কি করে নিয়ে আসা যাবে? খুব ছোট হয়ে যাচ্ছে। কি হলো? চলো একটু ভাই এদিকে। টোটালটা তো নেওয়ার কথা না, যাই হোক, ঠিক আছে। তাহলে আমরা এখানে লেফট হ্যান্ড সাইডে পেলাম এল, লেফট হ্যান্ড সাইডে পেলাম এল। এটার সঙ্গে আমরা লিখছি, এক জায়গাতে লিখছি এল টি প্লাস এক জায়গাতে লিখছি এল। তাহলে আমি এই ইকুয়েশন দেখে বললাম এইদিকে এল আছে, এইদিকে এল আছে, এইদিকে এল আছে, এটা ঠিক আছে, কিন্তু এটা ভুল আছে। তাহলে এখান থেকে একটা কথা তুমি কি বলতে পারছো? এই যে এই প্রবলেমটা থেকে একটা কথা তোমায় বলতে পারবে যে সব সময় আমরা ফিজিক্যাল কোয়ান্টিটির যে যোগ করি, কি বলছি কথাটা মন দিয়ে শুনবে, সব সময় ফিজিক্যাল কোয়ান্টিটির যে আমরা যোগ করি, ফিজিক্যাল কোয়ান্টিটির যে যোগটা আমরা করি, ঠিক আছে, যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি, এটা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি 1 আছে, সমান আমি লিখলাম ফিজিক্যাল কোয়ান্টিটি 2 প্লাস ফিজিক্যাল কোয়ান্টিটি 3 মাইনাস ফিজিক্যাল কোয়ান্টিটি 4 বা 3, যা কিছুই আছে। ওকে, তাহলে আমাকে এটা কিন্তু ধ্যান রাখতে হবে, যোগ হোক বিয়োগ হোক, আমি যদি একটা ইকুয়েশন লিখি, সব কটা ফিজিক্যাল কোয়ান্টিটির ডাইমেনশন এক হতে হবে। তাহলে এটা কি পেলাম? এটা ডাইমেনশন যা পাবো, এটা ডাইমেনশন যা পাবো, এটারও ডাইমেনশন একই পাবো, এটারও ডাইমেনশন আমি একই পাবো, এটারও ডাইমেনশন আমি একই পাবো। তাহলে ডাইমেনশন একই যদি পাই তাহলেই আমরা যোগ করতে পারবো, অথবা না, তাছাড়া হবে না। তাহলে যদি না হয় তাহলে ইকুয়েশন ভুল আছে। এখানেই আমরা একটু আগে দেখলাম যে এস ইকুয়ালস টু হয় ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, এটাই তো ইকুয়েশন হয়। তুমি এটার ডাইমেনশন হচ্ছে এল, এটারও ডাইমেনশন তুমি পাবে এল, এরও ডাইমেনশন তুমি বার করবে, দেখবে এল পেলে। এই যে তিনটারই ডাইমেনশন কিন্তু এল। সবসময় ইকুয়েশন লেখা যায় কখন? যখন ডাইমেনশন একই হয়, তখনই তোমাকে তাদেরকে যোগ করতে পারবে অথবা বিয়োগ করতে পারবে। গুণ ভাগের কথা বলছি না, যোগ বিয়োগ করার সময় ডাইমেনশন ইকুয়েশনে যদি কোনো কোয়ান্টিটির সঙ্গে যোগ বিয়োগ করছো, তাহলে ডাইমেনশন অবশ্যই অবশ্যই তার একই হতে হবে। তোমরা একটা জিনিস করো, আমাদের একটা ইকুয়েশন আছে ভান্ডার ওয়াল গ্যাস ইকুয়েশন, পড়েছো? নাম শুনেছো? রিয়েল গ্যাস ইকুয়েশন নাম শুনেছো? একটা হয় আইডিয়াল গ্যাস ইকুয়েশন, পিবি ইকুয়ালস টু এনআরটি, আর একটা হয় পি প্লাস এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস বি দ্যাট ইজ ইকুয়ালস টু আর টি, দ্যাট ইজ ইকুয়ালস টু আর টি। ইকুয়েশনটা শুনেছো? তোমরা এখান থেকে বলো তো এ আর বি এর মাত্রা বার করো। কিছুই জানি না কি আছে, কিন্তু মাত্রা বার করো এ আর বি। প্রশ্ন হচ্ছে এটা। এ আর বি হচ্ছে একটা ধ্রুবক, ধ্রুবক, ধ্রুবকের মাত্রা কোনো সময় থাকবে, কোনো সময় থাকবে না। কোনো ধ্রুবক হয় ডাইমেনশনাল, যাদের ডাইমেনশনালি কনস্ট্যান্ট হয়, আর একটা হচ্ছে ডাইমেনশন লেস কনস্ট্যান্ট হয়। ডাইমেনশন লেস কনস্ট্যান্ট হচ্ছে যেমন হচ্ছে 2, 3, 4, এদের কোনো ডাইমেনশন নেই। কিন্তু কিছু কিছু ধ্রুবক আছে, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, ধ্রুবক কি ধ্রুবক না? তাহলে মাত্রা পেলে কিভাবে পেলাম কি না? তাহলে মাত্রা আছে কিছু কিছু ধ্রুবকের, তাহলে এখানেও মাত্রা হবে। আমি এখানে তোমাকে একটা কথা বললাম যে যোগ বিয়োগ করার সময়
যোগ বিয়োগ করার সময় মাত্রা কি হতে হবে? একই হতে হবে। তাহলে এখানে বলো, এখানে এইটা টার্মের সঙ্গে যোগ কার কার সঙ্গে হচ্ছে? গুণের কথা বলিনি, গুণ ভাগের কথা বলিনি, কার কার কথা বলেছি? যোগ বিয়োগ। তো যোগ কার কার মধ্যে হচ্ছে? এই দুটার মধ্যে হচ্ছে। প্রেসার আর কার মধ্যে হচ্ছে? এ বাই ভি স্কোয়ার মধ্যে। ভি মানে ভলিউম, পি ফর প্রেসার, এ মানে আমি জানি না। তোমাকে বলেছে এর মাত্রা বার করো, বলেছে তো, বলেছে তো। তাহলে আমি এইটুকু এখান থেকে বলতে পারছি, এই ইকুয়েশন থেকে, এটার প্রেসারের মাত্রা, প্রেসারের মাত্রা কি? ফোর্স পার ইউনিট এরিয়া। প্রেসার কি হয়? ফোর্স পার ইউনিট এরিয়া। তাহলে প্রেসার সমান হয় প্রেসার, প্রেসার কি হয়? প্রেসার হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া। ফোর্সের মাত্রা কি বলো? এম এল টি টু দি পাওয়ার -2। এরিয়ার মাত্রা কি বলো? এল স্কোয়ার। এটার তুমি টোটালটা কি পাবে বলো? এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। তাহলে প্রেসারের মাত্রা পেয়ে গেলে তুমি, বলো পেলাম কি পেলাম না? প্রেসারের মাত্রা আমি পেয়ে গেলাম। তাহলে প্রেসারের যা মাত্রা হবে, তাহলে আমি এখনই একটা কথা বললাম, যোগ তার মধ্যে হবে মাত্রা যার সমান সমান হবে। যোগ বিয়োগ তখনই হবে যখন মাত্রা সমান হবে। তাহলে এটার প্রেসারের মাত্রা, এটা কি মাত্রা পেলাম বলো? এম এল টু দি পাওয়ার কত পেয়েছি বলো? এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, এটা মাত্রা। তাহলে আমি এটা বলবো যে এইটা টোটালটার মাত্রাটাও এটা হবে। বলো হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তাহলে যদি হ্যাঁ বলছো, তাহলে এখানে তুমি বলো, এখানে তুমি বলো যে এর মাত্রা কি হবে? আমি টোটালটার মাত্রা, কার মাত্রা? এ বাই ভি স্কোয়ারের মাত্রা আমি বলছি। এটা টোটালটার মাত্রা আমি বলছি কত হবে? এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2 হবে। তাহলে এর প্রশ্ন হচ্ছে এর মাত্রা বার করো। তাহলে মাত্রা অফ এ দ্যাট ইজ ইকুয়ালস টু, আমি এখানে লিখবো এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। এই ভলিউম স্কোয়ারটা তাহলে ওইদিকে চলে যাবে গুণ করে, বীজগণিত জানো তো, গুণ করে ওইদিকে চলে যাবে। তাহলে এখানে আমরা কি লিখবো? ভলিউমের স্কোয়ার। তো ভলিউমের স্কোয়ার, ভলিউম মানে কি? এল টু দি পাওয়ার এল কিউব। ভলিউম কি হয়? এল কিউব হয়। তাহলে তুমি এখানে করো, এখানে কি হয়ে যাবে? এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, আর এটা হয়ে গেল এল কিউবের স্কোয়ার মানে এল টু দি পাওয়ার 6। তাহলে তুমি এবার বলো এটার অ্যান্সার কি হবে? এম এল টু দি পাওয়ার এল টু দি পাওয়ার 5 টি টু দি পাওয়ার -2। তাহলে তুমি এইভাবে তুমি পেয়ে যাবে এ এর মাত্রা কত। তুমি জানো না কিছু এ কাকে বলে না বলে, তুমি এইভাবে তুমি বলে দিতে পারো। কারণ তুমি এইটুকু তোমার মধ্যে ধারণা আছে যে যখনই যোগ হবে, যখনই বিয়োগ হবে, সেই সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যেই হবে যাদের ডাইমেনশন সেম থাকবে। বুঝা গেল? গুণ ভাগের কথা বলি না। যোগ বিয়োগ তখনই হবে যখন ডাইমেনশন সেম থাকবে, যখন ডাইমেনশন সেম থাকবে। তাহলে এইখানেই, এই কোয়েশ্চেনেই আরেকটা টার্ম আছে ভি মাইনাস বি, আরেকটা টার্ম আছে ভি মাইনাস বি। তাহলে ভি মাইনাস বি আছে, তাহলে ভি এর মাত্রা কত বলো? এল কিউব। তাহলে বি এরও মাত্রা কত হতে হবে? বুঝা গেল? তাহলে তোমাকে যদি বি এর মাত্রা বার করতে বলে, তাহলে তুমি কি বলবে? এর মাত্রা হচ্ছে এল কিউব। কারণ এ যুগ কার সঙ্গে বিয়োগ হয়েছে? ভলিউম থেকে বিয়োগ হয়েছে, নিশ্চয়ই ও ভলিউম, ভলিউমের মাত্রা থাকতে হবে বি কে। তাহলে বি এর মাত্রা কত পেলে? এল কিউব। সেই জায়গাতে এ এর মাত্রা কি পেলে? এম এল টু দি পাওয়ার 5 টি টু দি পাওয়ার -2। বুঝা গেল? ধরতে পেরেছো? বুঝতে পেরেছো? কতক্ষণ হলো ক্লাস? 53 মিনিট হয়েছে। মানে দেরি করে অ্যাকচুয়ালি শুরু হলো না। আচ্ছা, আর একটা টাইপ হয়, যেটা টাইপটা আমি তোমাদের দেখিয়ে দিই জাস্ট। একটা আর টাইপ হয়, কারণ ডাইমেনশনাল অ্যানালাইসিসে আমরা প্রথমে কি পড়লাম? একটা পড়লাম যে ইউনিট সিস্টেম থেকে ইউনিট সিস্টেমে আমরা কনভার্ট করতে পারি, শিখলাম ওটা আজকে। 2 নম্বর কি শিখলাম? যে কোনো একটা ইকুয়েশন লিখেছি, ওটা ঠিক আছে না ভুল আছে, পারলাম। তারপর আরো একটা জিনিস এখান থেকে শিখলাম, যে কোনো একটা আননোন কোয়ান্টিটি তোমাকে দিয়ে দিয়েছে, তুমি জানো না জিনিসটা কি, সেটার মাত্রা কি করে বের করতে হয়, পারলাম। কোন একটা ইকুয়েশনের মধ্যে এ বি তোমরা জানতে জানতে না, কিন্তু এ আর বি এর মাত্রা কি করে বার করতে হয় শিখে গেলে। কিভাবে? কারণ অ্যাড হবে একই ডাইমেনশনের কোয়ান্টিটির সঙ্গে, সাবস্ট্রাক্ট হবে একই ডাইমেনশনের কোয়ান্টিটির সঙ্গে।
ঠিক আছে? আচ্ছা, এবার তৃতীয় জিনিসটা হচ্ছে একটা রিলেশনশিপ। কোনো কিছুর ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে তোমাকে যদি হঠাৎ করে বলে দিল যে এর মধ্যে রিলেশনশিপ বার করো, সেটা তুমি ডাইমেনশনাল অ্যানালাইসিসের মাধ্যমে করতে পারো। আমি পারলে একটা উদাহরণ দেখাই। যেমন এখানে আছে, এই উদাহরণটা আছে, দেখো না, ক্লাসটা একটুলি দেরি করে শুরু হলো তো সেই জন্য। দেখো, সেন্ট্রিপিটাল ফোর্স, তোমাকে প্রশ্নতে দেওয়া থাকবে যে ডিরাইভ রিলেশন অ্যামং ভেরিয়াস ফিজিক্যাল কোয়ান্টিটিজ। তার মধ্যে তোমাকে বলে দিয়েছে যে সেন্ট্রিপিটাল ফোর্স ডিপেন্ডস অন মাস, ভেলোসিটি, ঠিক আছে, অ্যান্ড রেডিয়াস অফ দ্য সার্কেল। মাস, ভেলোসিটি অ্যান্ড রেডিয়াস অফ দ্য সার্কেল। তোমাকে সেন্ট্রিপিটাল ফোর্স কাকে বলে জানো? জানো? আমি একটা দড়িকে এইভাবে ঘুরাচ্ছি, তাই তো? তাহলে আমি ঘুরাচ্ছি, তাহলে আমার হাতের দিকে ওই যে বলটা আছে, তাই তো, আমার দিকে ছুটে আসার চেষ্টা করবে, ওই ফোর্সটাই হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। আলোচনা করা হবে এগুলো, ঠিক আছে? তাহলে এখানে ডাইমেনশনাল অ্যানালাইসিস দিয়ে কি করে আমরা রিলেশনশিপ বার করতে পারি সেটা তোমাকে বলে দিল। এফ ইজ ডিপেন্ডেন্ট অন কার উপরে ডিপেন্ড করছে? মাস, ভেলোসিটি আর রেডিয়াসের উপর। সার্কেল, যে সার্কেলে ঘোরানো হচ্ছে তার রেডিয়াসের উপরে নির্ভর করছে। এবার বলো যে এফ সমান এম ভি আর হবে, না এম আর ভি হবে, আর বাই ভি হবে, না এম ভি স্কোয়ার বাই আর হবে, না এম আর স্কোয়ার বাই ভি হবে? কি হবে এটা তোমাকে ডাইমেনশনাল অ্যানালাইসিস তোমাকে বলে দিবে। কি হবে তোমাকে ডাইমেনশনাল অ্যানালাইসিস বলে দিবে। কি করে করতে হয় দেখো, কি করে করতে হয় দেখো। এখানে সলিউশনটা করে দেওয়া আছে, দেখো সলিউশনটা করে দেওয়া আছে। প্রথম কথা তোমাকে ধরে নিতে হবে, এফ যেটা আছে প্রপোর্শনাল টু এম টু দি পাওয়ার এ, ভি টু দি পাওয়ার বি, আর টু দি পাওয়ার সি। আমি জানি না এ বি সি এর ভ্যালু কত, আমি জানি না, ঠিক আছে তো? কিন্তু এম কি, ভি কি, আর কি আমি জানি। এম হচ্ছে মাস, ভি হচ্ছে ভেলোসিটি, আর হচ্ছে, জানি তো? আচ্ছা, আর এফ হচ্ছে ফোর্স। এবার তুমি এর মাত্রা লিখো। মাত্রা কি লিখবে বলো? কি লিখবে বলো? এম এল টি টু দি পাওয়ার -2, ঠিক আছে? আচ্ছা, এটা সমান, তুমি প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আছে সমান দিয়ে তুমি লিখতে গেলে একটা সামনে একটা ইকুয়েশনে কনস্ট্যান্ট রেখে দিতে পারো, সরি, তুমি এটাকে লিখে দিতে পারো যে এফ দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে কে এম টু দি পাওয়ার এ, ভি টু দি পাওয়ার বি, আর টু দি পাওয়ার সি, ঠিক আছে? লিখে দিতে পারো। তাহলে এফ যেটা, এফ এর মাত্রা তুমি কত লিখবে বলো? এম এল টি টু দি পাওয়ার -2। আমি এটুকু জানি, আমার কনসেপ্ট এটুকু বিল্ড হয়ে গেছে যে এই দিকে যা লিখেছি এই দিকের মাত্রা সেম হবে। ওইটুকু তো বুঝতে পারছি, আমি এই দিকে যা লিখেছি এই দিকের মাত্রা সেম হবে, এইটুকু ধরেই আমাকে এগোতে হবে। তাহলে আমি এখানে কে জানি না, কি আছে, কে কে বাদ দাও। তোমাকে ডিপেন্ড কার উপরে বের করতে বলেছে? এম ভি স্কোয়ার বাই, সরি, এম ভি আর আর এর মধ্যে। তাহলে তোমাকে এখানে কি করবে? এম এর মাত্রা কি? এম টু দি পাওয়ার এ লিখবে। ভেলোসিটির কি লিখো বলো? এল টি টু দি পাওয়ার -1, এর পাওয়ারে কি দিবে? বি দিবে, ঠিক আছে? আচ্ছা, আর কি? আর হচ্ছে এক ধরনের দৈর্ঘ্য, লেন্থ। তাহলে এখানে তুমি দিবে এল টু দি পাওয়ার কি দিবে? সি দিবে। পরের লাইন চলো, কি লিখবে? এম এল টি টু দি পাওয়ার -2। এবার দেখো এই ইকুয়েশনে এম কোথাও আছে? নাই, শুধু এখানেই আছে। তাহলে এম এর পাওয়ার কত লিখবে? এম টু দি পাওয়ার এ। এল কোথায় কোথায় আছে? এখানে আছে, এখানে আছে। তাহলে এল টু দি পাওয়ার কি লিখবে? বি প্লাস সি। পারবো লিখতে? তারপরে টি এর পাওয়ার কি লিখবো? টি এটাতে আছে? নাই, এখানে টি টু দি পাওয়ার মাইনাস আছে, তাহলে লিখবো কি? টি টু দি পাওয়ার মাইনাস। এবার দেখো, আমি বলছি যে এই দিককার রিলেশন এটা মাত্রা সমান হবে, তবেই তো আমার ইকুয়েশন কারেক্ট আছে না, ঠিক আছে না ভুল আছে আমি পাবো। তাহলে এখানে এইটা ইকুয়েশনকে কম্পেয়ার করে বলো যে এখানে এম এর পাওয়ার কত আছে? হ্যাঁ,
ওয়ান আছে, তাহলে এ সমান আমি পেয়ে গেলাম ওয়ান। বোঝা গেল? আচ্ছা, এল এর পাওয়ার কত আছে? ওয়ান। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে বি প্লাস সি সমান হয়ে যাচ্ছে ওয়ান। ইকুয়েশন পেয়ে গেলাম। তারপরে দেখো টি এর পাওয়ার কত আছে? টি এর পাওয়ার হচ্ছে -2, তাহলে মাইনাস বি সমান হয়ে যাচ্ছে -2। তাহলে বি সমান কত লিখবো? বি সমান হচ্ছে 2। তাহলে এ এর মান পেয়ে গেছি, বি এর মান পেয়েছি, এই ইকুয়েশনে বি এর মান বসিয়ে দাও। 2 মাইনাস, সরি, এটা কি হয়ে যাবে? সি এর মান কত হয়ে যাবে? সি এর মান কত হয়ে যাবে? সি এর মান হয়ে যাবে সি ইকুয়ালস টু 1 - 2, দ্যাট ইজ -1। তাহলে তুমি একটা অঙ্ক করলে যেখানে এ এর মান তুমি পেয়ে গেলে 1, বি এর মান পেয়ে গেলে কত পেলে? 2, সি এর মান পেয়ে গেলে, তাহলে এফ প্রপোর্শনাল টু তুমি কি লিখতে পারো? আমি কে এর ফর্মে যাচ্ছি না। এফ প্রপোর্শনাল টু কি লিখতে পারো? এম টু দি পাওয়ার এ আছে মানে এম টু দি পাওয়ার 1, ভি টু দি পাওয়ার বি আছে মানে ভি টু দি পাওয়ার 2 ভি স্কোয়ার, আর টু দি পাওয়ার সি আছে, তাহলে আর নিচে চলে আসলো। তাহলে আমি এফ এর মানটা যেটা কি পেলাম, সেটা কি পেলাম? সেটা পেলাম এম ভি স্কোয়ার বাই আর। আমরা যখন এই ব্যাপারটা পড়বো, এই টপিকটা পড়বো, তখন আমরা সেন্ট্রিপিটাল ফোর্সের পাবো যে এটা অ্যাকচুয়ালিতে সেন্ট্রিপিটাল ফোর্সের ফর্মুলা হয় এম ভি স্কোয়ার বাই আর। তো এটা আমাকে একটু ডাইমেনশনাল অ্যানালাইসিস বলে দিল। আমি কি জানতাম ফর্মুলাটা? আমি ফর্মুলা জানতাম না, আমাকে বলে দিয়েছিল যে এটা মাসের উপরে, ভেলোসিটির উপরে, রেডিয়াসের উপরে নির্ভর করে। আমি করলাম কি, আমি এখানে ফোর্সের এইদিকে মাত্রা বার করলাম। আমি বললাম যে এম এর উপরে হয়তো এ পাওয়ার আছে, বি এর উপরে ভি এর উপরে বি পাওয়ার আছে, সি এর উপরে সরি আর এর উপরে সি পাওয়ার আছে। এবার এ বি সি এর ভ্যালু আমি এইভাবে বার করে দিলাম, বার করে আমি এটা ফর্মুলাটা পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা করলামটা কি? দুটো ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে ডিরাইভ করছি, রিলেশনশিপ বার করছি, এখানে আমরা পেলাম কি? এফ ইকুয়ালস টু এম বি স্কোয়ার বাই আর। পেলাম কি পেলাম না বলো? হ্যাঁ কি না? এরপরে এখন সময় তো হয়ে গেল, তোমাদের এইখানে একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ, এখানে হচ্ছে সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে যে আমরা টাইম পিরিয়ড কি করে বের করি, এই কোয়েশ্চেনটা তোমরা নিজে থেকে করবে, আশা করি বুঝতে পারবে। না পারলে আমাকে অবশ্যই বলবে। আচ্ছা, এখানে আমি প্রশ্নটা লিখে দিয়েছি, তোমাদের এখান থেকে করে নিতে পারবে, ঠিক আছে? প্রশ্ন দেওয়া আছে যে একটা সিম্পল পেন্ডুলামের টাইম পিরিয়ড যে আছে কার ডিপেন্ড করছে, যে সিম্পল পেন্ডুলামে যে বলটা আছে বলের মাসের উপরে ডিপেন্ড করছে, জি মানে হচ্ছে যে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনের উপর ডিপেন্ড করছে, আর একটা হচ্ছে এল মানে আমার যে সিম্পল পেন্ডুলাম আছে তাতে একটা কি আছে? একটা বল আছে। এই যে সিম্পল পেন্ডুলাম এটাই এখানে কোথাও ঘোরানো আছে, বলটা কি হবে? এইরকম করে ঘড়ির কথাই দেখোনি, এইভাবে ঘুরে, ওটা কি বলা হয়? পেন্ডুলাম বলা হয়। তাহলে পেন্ডুলামে এটা একবার এইদিকে যাবে, একবার এইদিকে যাবে, ঠিক আছে? টাইম পিরিয়ড কাকে বলে? এখান থেকে এখানে গেল, একবার ঘুরে আসতে ওকে কত সময় লাগছে তাকে বলা হয় টাইম পিরিয়ড, তাকে বলা হয় টাইম পিরিয়ড। তাহলে এই এলটা কি? এল হচ্ছে এই সুতোর দৈর্ঘ্য, এম হচ্ছে এই যে বলটা রাখা আছে এর ভর, জি হচ্ছে একে যে টানছে সে হচ্ছে জি, অভিকর্ষজ ত্বরণ। আমি ঝুলাচ্ছি না এইভাবে, তো অভিকর্ষজ ত্বরণ কাজ করবে কি করবে না? তাহলে বলে দিল এখানে যে টি এম জি এল এর উপর নির্ভরশীল। তাহলে তুমি কি করবে? টি ইজ প্রপোর্শনাল টু এম টু দি পাওয়ার এ, জি টু দি পাওয়ার বি, এল টু দি পাওয়ার সি। এবার টি কি? টি হচ্ছে টান, টেনশন, টাইম না, টি হচ্ছে টেনশন। এই সুতোতে কত টেনশন আছে? টেনশন কি হয়? এক ধরনের ফোর্স হয়। টেনশন কি হয়? এক ধরনের বল হয়। টান কি? বল, এক ধরনের বল। তাহলে এর মাত্রা কি? বলের যা মাত্রা সেটাই মাত্রা, বলের যেটা মাত্রা সেটাই মাত্রা। এবার তুমি আবার করবে বলের মাত্রা, এখানে দেখো টানের মাত্রা কি? এবার তুমি এখানে করে দিয়েছো টি। আচ্ছা, তোমাকে টি এর ডাইমেনশন বার করতে বলেছে, সেই হিসাবে তুমি এখানে রিলেশন বার করতে পারবে। টি এর মাত্রা হচ্ছে বলের মাত্রা, ঠিক আছে কিনা? তাহলে তুমি এখান থেকে এম জি এল এর মধ্যে সম্পর্কটা তুমি বার করতে পারবে অটোমেটিক্যালি। এখানে তুমি পেয়ে যাবে এক্সপ্রেশনটা টি ইজ ইকুয়ালস টু, আমরা অ্যাকচুয়াল ইকুয়েশন পাই 2 পাই আন্ডার রুট এল বাই জি। এখানে মাসের উপর নির্ভরশীলতা হবে না, তাহলে এর মান যেটা আমরা পাবো সেটা 0 পাবো।
নির্ভরশীলতা নাই মানে কি, জিরো পাবো, তাহলে তো বলবো যে নির্ভরশীল নয়। তাহলে আমরা অ্যাকচুয়াল ইকুয়েশন যেটা পাই সেটা পাই টি ইজ ইকুয়ালস টু 2π√L/J। এরপরে এই কোয়েশ্চেন আছে ফ্রিকোয়েন্সি অফ ভাইব্রেটিং স্ট্রিং, সেটা তোমরা এখানে কোয়েশ্চেনটা দেখবে, কোয়েশ্চেন করবে। তারপরে এখানে একটা কোয়েশ্চেন আমি অ্যাড করেছি, এই কোয়েশ্চেনটাও করবে, এই কোয়েশ্চেনটাও তোমরা প্র্যাকটিস করবে। ঠিক আছে, ওই জিনিসের উপরেই আছে। তাহলে আজকে আমরা যেটুকু শিখলাম সেটুকু শিখলাম যে ডাইমেনশন কি করে লিখতে হয়, তাই না? ডাইমেনশন কি করে লিখতে হয় সেটা শিখলাম, সেটার জন্য আমাদের মুখস্থ করার দরকার নেই, এটুকু আমরা বুঝলাম। আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি কাকে বলে যদি ধারণা থাকে তাহলে আমি বার করতে পারবো। তারপরে আমরা অ্যাপ্লিকেশন কি কি দেখলাম, অ্যাপ্লিকেশন তিনটে দেখলাম। একটা দেখলাম যে এক ইউনিট সিস্টেম থেকে অন্য ইউনিট সিস্টেমে আমরা কনভার্ট কিভাবে করব। 2 নম্বরে আমরা কি দেখলাম বলো? 2 নম্বরে আমরা দেখলাম, হ্যাঁ বলো, 2 নম্বরে কি দেখলাম? যে আমার যে ইকুয়েশনটা কারেক্ট আছে, ঠিক আছে না ভুল আছে, আমরা ওটা দেখলাম। 3 নম্বরে আমরা কি করলাম? 3 নম্বরে আমরা ডিরাইভ করতে শিখলাম ইকুয়েশন ডাইমেনশনাল অ্যানালাইসিসের মাধ্যমে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আমাকে বলতে পারো এখনো, অথবা রেকর্ডিং এর শেষ করার পরেও বলতে পারো, যেটা তোমাদের ইচ্ছা জানাবে। ঠিক আছে, থ্যাংক ইউ।